আচ্ছা, ওরা এখানে একটা জিপ ফাইল দিয়ে দিছে, তো এটা যদি আমরা এক্সট্রাক্ট করি, এই ফোল্ডারে ঢুকলে আমাদের অনেকগুলা ফাইল আছে, বাট এখানে যে ফোল্ডারের নাম অনুযায়ী এখানে একটা ফাইলের নাম দেখা যেতেছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বাইনারিটা, যেটা আমাদের রিভার্স করা লাগবে। তো আমরা এটার ফাইলের এক্সটেনশনটা একটু দেখি। স্যার, এটা 64 বিটের বাইনারি, 4 বিটের, এবং এটা কি কি লাইব্রেরি টাইপের ইউজ করতেছে এগুলো সব এখানে দেওয়া আছে আর কি। তো এই এরকম ফাইলে যদি আমরা কয়েকটা ফাইলের নাম দেখি, একটু সাসপিসিয়াস মনে হতে পারে, যেমন এই যে যেমন লিব পাইথন 3.8, ঠিক আছে, তারপরে libmdec, এখানে আবার কিছু লাইব্রেরি ফাংশন আছে যেগুলো সি প্রোগ্রাম অ্যাপ্লাই করা হয়েছে এর ভিতরে, সি পাইথন যেহেতু আছে এখানে। আবার আমরা যদি এটাকে স্ট্রিংস ইউজ করি, এখানে আমরা যদি কিছু দেখি যে লেখা আছে পাইডাটা, এখানে যে সেকশন গুলো এগুলো কিন্তু অন্যরকম। আমরা এতদিন যেগুলো দেখছিলাম ওখানে 5-6টা সেকশন ছিল যেগুলো খুবই কমন ছিল, বাট এখানে আবার ওইগুলো আছে, এই যে গড, তারপর বিএসএস ডাটা, এগুলো সবই আছে। তো এখানে আরো এক্সট্রা অনেক কিছু আছে, ঠিক আছে, যার মধ্যে আমরা এই যে পাইথন রিলেটেড অনেক কিছু দেখতে পাচ্ছি। তো এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি পাইথনে লেখা হয়েছিল, পরে একটা টুলের মাধ্যমে এটারে লিনাক্সের বাইনারিতে কনভার্ট করা হয়েছে। তো এই সেম টুলটা আবার উইন্ডোজের জন্য আছে, ম্যাকের জন্য আছে। আমরা যদি ওই টুলগুলো ইউজ করে যদি কি বলে, এই যে যে অপারেটিং সিস্টেম আমরা রান করব, ওই অপারেটিং সিস্টেমের একটা এক্সিকিউটেবল ফাইল ক্রিয়েট করে দেয়, ঠিক আছে। যেমন এটার ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে এখানে হচ্ছে এই যে এই ফাইলটা ব্রেক মিসার, আমরা ফাইলের নাম ওটা দিলাম, এবার দেখতে পাচ্ছি এটা 64। আচ্ছা, এই ধরনের ফাইল ডিকম্পাইল করার জন্য একটা আছে, পাই ইনস্টলার দিয়ে হচ্ছে ক্রিয়েট করে, আর পাই ইনস এক্সট্রাক্টর দেওয়া হচ্ছে ওইটারে আবার এক্সট্রাক্ট করা যায়। মানে এই টুলটা যদি আমরা কাজ দেখি, যে ইট ইজ এ পাইথন স্ক্রিপ্ট টু এক্সট্রাক্ট দ্য কন্টেন্ট অফ পাইথন ইনস্টলার জেনারেটেড এক্সিকিউটেবল। তো এই টুল দিয়ে যে এক্সিকিউটেবল ফাইলগুলো বানানো হয় সেগুলোরে এক্সট্রাক্ট করার জন্য এই টুলটা ব্যবহার করা যায়, পাই এক্সট্রাক্টর। তো আমরা এইটা ইউজ করেই আমরা ওটা এক্সট্রাক্ট করবো, তারপর এটার ভিতরে যে সোর্স কোড আছে সেটা আমরা মডিফাই করবো। তো মডিফাই করার আগে আমরা নর্মালি আমরা যে রিভার্স চ্যালেঞ্জ সলভ করার আগে যা করি, রান করে দেখি, এখানে দেখি আসলে কি হইতেছে কোডে। ব্রেক মি স্যার, এটা রান করলে দেখা যায় ট্রাই টু ডিকোড দিস। উইন্ডোর ফন্ট একটু বড় করা যায়? দেখা যায় না, লেখাটা দেখা যায় না, ভিতরে লেখা। জি, এখন যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এখানে জাস্ট এইটুক মেসেজ দেওয়া আছে, ট্রাই টু ডিকোড দিস। তো আমরা যদি এটা সাইবার শেপে যদি দেখি যে কিছু করা যায় কিনা, এটার আমি একটা ইউটিউবে ভিডিও বানাইছিলাম, আপনারা কি দেখছিলেন কেউ এই প্রবলেমটা নিয়ে? এখানে 400-র মতো ভিউ আছে, আপনারা কেউ না কেউ তো দেখার কথা। ভাই আপনার কি ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, আমি ভাই ইউটিউব এটাই তো জানি না ভাই, ক্লাস শেষে লিংক টিং দিয়ে দেন। হ্যাঁ, লিঙ্কটা শেয়ার করুন প্লিজ। আচ্ছা, ওটা আমরা ক্লাসের শেষে দিই, এটা আমরা যেটা একটু ডিটেলসে শিখবো ওখানে শর্টকাটে দেখানো আছে। আচ্ছা, তো এটারে নর্মালি কিছু যদি পাইতাম আমরা, হয়তো এখানে ডাইরেক্ট ম্যাজিক বাটন আইসা করতে পারতো, এত সহজ তো আর দিবে না, আর দিতেও পারে সাইবার ডিরোড, অনেক সময় দেখা যায় রান করলে ফ্ল্যাগ আইসা পড়ে। তো যাই হোক, তো আমরা এটারে কিভাবে এক্সট্রাক্ট করবো যাতে এই টাইপের যে কোনো প্রবলেম আসলে আমরা এক্সট্রাক্ট গুলা ঠিকভাবে অ্যাটলিস্ট করতে পারি। তারপরে তো রিভার্স করতে হবে, আগে তো সঠিকভাবে এক্সট্রাক্ট করা লাগে। আচ্ছা, তো এক্সট্রাক্ট করার জন্য আমরা প্রথমে ফাইলটারে আমরা বাইরে নিয়ে যাই, যেটা দিয়ে আমরা এক্সট্রাক্ট করব সেটার জন্য। তো এখানে ফোল্ডারের নাম সেম, তো আমাদের ফাইলের নামটা একটু চেঞ্জ করা লাগবে, ঠিক আছে। আমরা যে কোনো নাম দিতে পারি, চ্যালেঞ্জের জন্য চ্যানেল নাম দিলাম এবং এটা কপি করে বাইরে নিয়ে গেছি। আর এই এই স্ক্রিপ্টটা আমাদের লাগবে, তো আমরা এটাও ডাউনলোড করে নিই। করতে গেলাম, কপি করি, ফোল্ডারে আছি আমরা, ব্যাকআপে চললাম, ব্যাক ফোল্ডার আগে আসি, আছি এখন wget দিয়ে ডাউনলোড করলাম। আচ্ছা, এখন হচ্ছে
এই টুলটার সাপোর্ট করে হচ্ছে অ্যাকচুয়ালি 3.8 পর্যন্ত। 3.8 এর উপরে যদি আমরা কোনো পাইথনের ভার্সন ইউজ করি তাহলে অনেক সময় ইরর হয়। ঠিক আছে, যেমন আমি যদি এটা রান করি পাইথন দিয়ে তারপরে ফাইলের নামটা ছিল পাই ইনস্ট্রাক্টর, তারপরে ফাইলের নাম দিয়ে যে ফাইলটারে আমরা এক্সট্রাক্ট করতে চাইতেছি এটা দিলে আমরা যদি দেখি এখানে কয়েকটা ওয়ার্নিং আসছে। এখানে ওয়ার্নিংটা কি দিছে যে this script is running in different version then one is used to build the executable। তো অ্যাকচুয়ালি আমাদের যে চ্যালেঞ্জের বাইনারিটা দেওয়া আছে সেইটা ওনার একটা ভার্সন দিয়ে ক্রিয়েট করা হয়েছে। তো এটা ছিল অ্যাকচুয়ালি 3.8 আর আমাদের যে স্ক্রিপ্টটা চলতেছে সেটা আমরা 3.9 দিয়ে এক্সিকিউট করতেছি, যার কারণে এই প্রবলেমটা হইতেছে। তো এইটা হওয়া সত্ত্বেও যদি আমরা দেখি আমাদের সবকিছু এক্সট্রা করে দিছে। ঠিক আছে, তো এই প্রবলেমটা অনেক সময় ফিক্স না করলে দেখা যায় একটা ফাইল এক্সট্রা করতে পারে না। তা আমাদের মেইন অ্যাকচুয়ালি যে বাইনারির নাম, ওই বাইনারির নামের যে পাইসি ফাইলটা আছে সেই ফাইলটাই আমাদের লাগবে এটার থেকে সোর্স কোড বের করার জন্য। আমরা এখন সোর্স কোড এটা পাইনি। আমরা যদি এটারে ওপেন করার ট্রাই করি, ওপেন হয় না। আচ্ছা, আদার অ্যাপ্লিকেশন ভিউ কোন একটা নোটপ্যাড জিডিট দেখছেন, এগুলা ওপেন করা যেতেছে না। কিন্তু এখানে যে স্ট্রিং গুলা দেখা যেতেছে, এই যে কিছু স্ট্রিং আছে, কিছু ফাংশনের নাম দেখা যেতেছে, ডিকোড ফ্ল্যাগ ভেরিয়েবল দেখা যেতেছে, মেইন ফাংশন দেখা যেতেছে। তো এরকম, বাট এটা ডিকোড হয়নি ঠিকমতো। তো পাইসি ফাইলটা হচ্ছে যে পাইথনের কম্পাইল ভার্সন। ঠিক আছে, তো এই আগে আমরা একটু এই জিনিসটা ফিক্স করা শিখি, কারণ এই জিনিসটা অন্যান্য চ্যালেঞ্জের ক্ষেত্রে অনেক ফেস করা লাগে যে আমাদের বাইনারিতে এটা এক্সট্রা কি করা যায় না। তো এইটার জন্য আমাদের ভার্সনটা ফিক্স করার জন্য আমরা 2-3টা ওয়ে, মানে যে যেভাবে করে যার ইচ্ছা, আমরা একভাবে করতে পারি যে আমাদের নিজেদের যে পাইথনের ভার্সন আছে, আমরা যদি এটা চেক করি পাইথন 3 হাইফেন ভার্সন, আমাদের ভার্সন হচ্ছে 3.9.13। এখানে সামনে একটা বেস লেখা, সব জায়গায় খেয়াল করছেন বেস লেখা, এটা হচ্ছে আমি কন্ডা ইউজ করি, এটা বলে অ্যানাকন্ডা। অ্যানাকন্ডা ওয়েবসাইটটা যদি যান, অ্যানাকন্ডা ওয়েবসাইটে কি যে আপনি পাইথনের মানে এটা দিয়ে আপনি পাইথনের যে কোনো ভার্সন ইউজ করতে পারেন, যত পুরানো হোক যত নতুন হোক সবগুলো ইউজ করতে পারবেন, একই সাথে মাল্টিপল ভার্সন ইউজ করতে পারবেন। তো আমার অ্যাকচুয়ালি বেস উইন্ডোজে যেটা দেওয়া সেটা হচ্ছে 3.9 সামনে বেস। তো আমরা এরকম চাইলে নিজেরা আলাদা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিতে পারি আমাদের নিজেদের পছন্দের ভার্সন মতো। তো আমরা এখন চাইলে কন্ডা দিয়েও করতে পারি, আবার ডকারও করা যায়। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের উচিত দুইটাই শিখা। ঠিক আছে, স্পেশালি আমাদের ডকারটা শেখা উচিত, কারণ অন্যান্য চ্যালেঞ্জেও আমাদের ডকারের অনেক কাজ আছে। ঠিক আছে, যেহেতু একটু আপনারা এখন অ্যাডভান্স লেভেলে যেতেছেন, ডকারের কাজটা শেখা ভালো। আচ্ছা, তো ডকারটা যদি আমরা দেখি আগে যে ডকারের জন্য কি করা যায়, আমরা ডকারের জন্য প্রথমে আমাদের ডকারের যে আছে পাইথনের ভার্সন অনুযায়ী আমাদের ডাউনলোড করা লাগবে। ডকার পাইথন 3.8 যদি লিখি, ডকার ফাইল এখানে আছে। ডকার কেউ সেট আপ করতে পারেন? ডকার কেউ ইউজ করেন না? সরি, ডেভলপস নিয়ে কাজ করে। লাগবে হচ্ছে 3.8 এর 3.8, সবই 3.8, যে কোনো একটা ইউজ করা যায়। 3.8.0 নাই না? আমি একটু আমার কিভাবে যাই, কমান্ডটা নিয়ে আসি না।
মনে ছিল 21। আচ্ছা, এই যে এটা দিয়ে আমরা ডকারটা সেট আপ করবো 3.8 এর। আপনারা এক কাজ করেন, ওইগুলো একটা ট্রাই করে দেখেন। আমি আসলে ওগুলো ট্রাই করি নাই, তো যেটা দিয়ে আমি সলভ করছিলাম ওটা দিয়ে দেখাইতেছি। আবার কন্ডাটাও আমি দেখাই, সমস্যা নেই। আচ্ছা, হয়ে গেল। এইখানে আমি এই কমান্ডটা নিই, ডকার পুল দেওয়া হচ্ছে যে আমরা ডকারের যদি কোনো কন্টেইনার অলরেডি ক্রিয়েট করা থাকে বা ডকার ফাইল ক্রিয়েট করা থাকে, তাহলে ওটা আমরা পুল করে একবারে ডাইরেক্ট সেট আপ করে নিতে পারবো। জাস্ট ডকার পুল কমান্ড দেয়া ওটার লিঙ্কটা দিয়ে দিলে হবে বা নামটা দিয়ে দিলে হয়। তাহলে আমরা ডকার পুল দিয়ে এটা বানাই নিই, পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, তো আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। আর হচ্ছে আমরা এই কমান্ডটার মাধ্যমে, যেটা হচ্ছে কমান্ড একটু বুঝাই দিতে, তো পরে কাজ করতে হবে। ছোট ডকার তো সবসময় ছোট ইউজ করা লাগবে, যেহেতু আমরা রুটের কাজ করতে হবে, রুট টাইপের অ্যাক্সেস লাগবে। তো ডকার কমান্ডের মাধ্যমে ডকার রান, এই যেটা আমরা অলরেডি মাত্র পুল করলাম, এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে, যেটা হচ্ছে এই নামে সেভ হয়েছে আমাদের, ঠিক আছে। ডকার ইমেজের নামটা হচ্ছে এখন এইটা। তারপর হচ্ছে আমাদের হাইফেন আইটি হচ্ছে যে আমাদের ইন্টারেক্টিভ মোডে, মানে আমরা যাতে কমান্ড এক্সিকিউট করতে পারি ওইরকম একটা শেল টাইপের আমাদের একটা অ্যাক্সেস দিবে। তারপরে হাইফেন আরএম, ইচ্ছা দিলেও ইচ্ছা না ইচ্ছা নাই। আরএম এর মানে হচ্ছে যে আমাদের কাজ শেষ হয়ে গেলে যদি আমরা ডকার অফ করে দিই, কন্টেনারের ডাটাগুলো রিমুভ হয়ে যাবে। তারপরে হাইফেন ভি হচ্ছে যে আমরা একটা কি বলে একটা আমরা একটা ফোল্ডারের লোকেশন দিব, যে ফোল্ডারটা আমরা শেয়ার করতে চাই। কারণ হচ্ছে আমরা যেখানে ব্যাকআপ ফোল্ডারের ভিতরে যে ডাটাগুলো আছে সেগুলো শেয়ার করতে চাইতেছি, যাতে অবশ্যই যদি আমি এখানে অ্যালোজ দিই, এই ফাইলগুলো তো আমরা অ্যাক্সেস করতে চাইতেছি। তো এই জন্য আমি ভিতরে আমরা চাইলে এরকম $sign পিডব্লিউডি দিতে পারি। এই পুরো ডাইরেক্টরি বা চাইলে কপি করে দিতে পারি। পুরো ডাইরেক্টরির জন্য আমরা এটা $sign পিডব্লিউডি দিছি। এখানে ডট দিলেও কাজ করবে, সেভ নেক্সট টাইম। ডট দিলে হয়, তো পিডব্লিউডি বুঝাই দিলাম। তারপর হচ্ছে আপনারা ইয়ার পরে যে প্রথমে হচ্ছে কোন ডাইরেক্টরিটাকে মাউন্ট করবেন আপনি, ডকারের কোন ফোল্ডারের সাথে এই আপনার মেইন পিসি বা মেইন হোস্টের কোন ফোল্ডারটা মাউন্ট করবেন। তো এটা হচ্ছে আমরা শেয়ার ফোল্ডারের ভিতরে নিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের যে ইয়াটার নামটা ছিল, ইমেজের নামটা ছিল বা কন্টেনারের নামটা। তারপর হচ্ছে আমরা কি ধরনের অ্যাক্সেস, আমরা একটা ব্যাশ শেল চাইতেছি। এটা মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি এই ডকারটা রান হওয়ার পরে আমাদের কোন প্রোগ্রামটা সর্বপ্রথম চালু হবে, ঠিক আছে, ব্যাশ কমান্ড দেই। তাহলে আমরা এখন এই ফোল্ডারের ভিতরে আছি। এইখানে যদি আমরা পাইথনটা ভার্সন চেক করি, এখন 3.8 আছে, ঠিক আছে। এখন আমরা ওই কমান্ডটা রান করে দেখি যে আমাদের ওই ইরোরটা আসেনি, যে ওয়ার্নিংটা আমাদের হয়েছিল। তাহলে আমরা যে শেয়ার ফোল্ডারে আমরা মাউন্ট করছিলাম আমাদের এই পুরো ফোল্ডারের ডাটাটাকে, সেটা হচ্ছে শেয়ারের ভিতরে। তাহলে আমরা শেয়ারের ভিতরে যাই, সিডি শেয়ার। আমরা এখন কিন্তু ডকারের ভিতরে আছি, ঠিক আছে। সামনে নাম দেখেন, অ্যারেজ দিলে আমাদের এই যে এই ফোল্ডারও যে জিনিসগুলো ছিল সেই ফাইলগুলো এখানেও দেখা যেত, ঠিক আছে। এখন আমরা পাইথন পাই ইনস্ট্রাক্টর আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ফাইলের নাম যদি দেই, আমাদের কোনো ইরর আসেনি, ঠিক আছে। সবগুলো সাকসেসফুলি ডিক্রিপ্ট হয়ে গেছে এবং আমাদের একটা ফোল্ডারও ক্রিয়েট হওয়ার কথা। আচ্ছা, একটা ফোল্ডার অলরেডি ছিল, উচিত ছিল এটা ডিলিট করে নেওয়া। আমরা এটা ডিলিট করে আরেকবার রান। আচ্ছা, তো ক্রিয়েট হয়েছে এবং সবগুলো তালা মারা, কারণ হচ্ছে এটা ডকার থেকে ক্রিয়েট করা, তো এটা পারমিশন নাই এইখান থেকে অ্যাক্সেস করার জন্য। তো সবগুলো চালাতে হলে আমাদের সুডো লাগবে বা আমরা ডকার থেকে ডাইরেক্ট চালাতে পারবো। আচ্ছা, এটা গেল এবং আমরা পাইসি ফাইলগুলো পাইছি। এখন পাইসি ফাইল মানে হচ্ছে যে বললাম পাইথনের কম্পাইল্ড ভার্সন করা। তো এই কম্পাইল গুলোরে আমাদের আবার ডিকম্পাইল করার জন্য একটা টুল আছে, সেটা হচ্ছে আনকম্পাইল বলে এটা। বা যদি আমরা এইখানে যে এইখানেও এটার রেফারেন্স দেওয়া আছে। আরেকটা টুল আছে ডিকম্পাইলার, এই যে after extracting PyC file you can use a Python decompiler like uncompile 6 and decompile++। তো আমরা যদি সঠিকভাবে এক্সট্রাক্ট করতে পারি, তারপর আমরা এই
দুইটা টুলের মাধ্যমে আমরা এটার যে সোর্স কোড ছিল সেটা আমরা সাকসেসফুলি এক্সট্রাক্ট করতে পারবো। এখন হচ্ছে আমরা জাস্ট পাইছি, ফাইলগুলো পাইছি। আচ্ছা, তো এখন আমরা আনকম্পাইল বা ডিকম্পাইল, তো আনকম্পাইল সবসময় আমি ইউজ করছি, ডিকম্পাইলার ইউজ করিনি, কেউ চাইলে ইউজ করতে পারে। আর আমি একটা ওয়েবসাইটও পরিচয় করা যায়, যেটা হচ্ছে এটা decompiler.com। আমি অনেকগুলো চ্যালেঞ্জ যেগুলো পিসিতে অন করতে পারিনি, বাট এইখানে দিলে দেখছিলাম রান হয়ে যায়, মানে এক্সট্রাক্ট করে দেয় সব ঠিকভাবে। তো এটা আমি এখানে ট্রাই করে দেখি, ঠিক আছে, যে ডিকম্পাইল করে দিছে, ঠিক আছে। কিন্তু এখানে আবার যদি ভার্সনের সাথে না মিলে বা এটা যদি এখানে না হয়, তাহলে আমরা আমাদের নিজের পিসিতে আমরা ম্যানুয়ালি করব। তো আমাদের আনকম্পাইল 6টা যেহেতু আমাদের ডকারের ভিতরে সেট করা নাই, আমরা চাইলে এখানে আবার ডকারে সেট করতে পারি। cp install uncompile 6 লিখলে ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা আমাদের এই যে ফোল্ডারের ভিতরে যেহেতু আমরা এক্সট্রাক্ট করছি, তাহলে সিডি ফোল্ডারের ভিতরে যাই, তারপরে হচ্ছে এলএসডি। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই ফাইলটা। তাহলে আমরা প্রথমে যে টুলটা নামাইলাম আনকম্পাইল 6, তারপর হচ্ছে ফাইলের নাম যদি লিখি, আমাদের সোর্স কোড ওরা এক্সট্রাক্ট করে দিছে, ঠিক আছে, ডিকম্পাইল করে দিছে। তো এটার আমরা চাইলে আরেকটা ফাইলের ভিতরে সেভ করতে পারি, যে chal.py। chal.py-টাকে ক্যাট করলে এই সোর্স কোডটা দেখতে পাবো। তাহলে এখন আমরা কমান্ড লাইনে না দেখা কোথায় chal.py যেটা করে ফাইল নিয়ে আসি, এখন ম্যানুয়ালি সলভ করা ট্রাই করি। আচ্ছা, তো এতক্ষণ গেল হচ্ছে আমাদের এত কাহিনী হচ্ছে যে জাস্ট অ্যাকচুয়ালি ব্যাক এন্ডে যে আমরা রান করলে যে প্রোগ্রামটা চলতেছিল সেই প্রোগ্রামটার সোর্স কোড বের করাটাই হচ্ছে এতক্ষণ আমরা যা করলাম আর কি। তো ওইটা আবার যে কন্ডা দিয়েও করা যায়, কন্ডাটা আমি একটু দেখাই দিই। কন্ডাটা কি, যে আপনি জাস্ট কন্ডা লিখবেন, কন্ডা থেকে ডকার সবসময় ইউজ করা ভালো। তারপরে আমরা আমাদের প্রথমে একটা ক্রিয়েট করা লাগবে, দিয়ে তারপরে নেম নিজের মতো একটা নাম দিতে পারেন, যে আমরা রিভার্স যেহেতু করবো তাহলে রিভার্স একটা নাম দিলাম। আমরা পাইথনের কত নম্বর ভার্সন চিতেছি, ইকুয়াল দেয়া 2.8। সাউন্ড চলে গেছে। সেটা পুরো পাইথন নামাবে, সময় লাগবে। এই কমান্ডটা দিলে ও পাইথন 3.8 ইনস্টল করে দিবে। তারপর আপনারা ওইটা থেকে মানে এইটার ভিতরে আপনারা চাইলে কন্ডা তারপরে লিখবেন অ্যাক্টিভ, তারপর হচ্ছে আপনি যেই নাম দিচ্ছেন, ঠিক আছে, আমি দিচ্ছি রেভ, তাহলে রেভ লিখলে, আচ্ছা আমি একটা সেট আপ করছিলাম মাইএন, ঠিক আছে, তারপরে এই কমান্ডটা দিলে প্রথমে ইনস্টল হবে। তো আপনাদের নাম অনুযায়ী ঢুকবেন। এখন দেখেন বেস থেকে আমি যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করছিলাম এবং সেটার পাইথন ভার্সন যদি আমরা চেক দিই 3.8। তো এভাবেও আপনি চাইলে পাইথনে দিয়ে, যদি ডকার আপনার কাছে কঠিন লাগে তাহলে এইভাবে আপনি পাইথন সেট আপ করতে পারেন, ঠিক আছে। তাহলে এখন আমি সেম প্রসিজারে ওই যে পাই এক্সট্রাক্টর যেটা ছিল সেটা দিয়ে আমি আবার ওই পাইথনটাকে ইয়া করে পাইসি যে ফাইলগুলো ছিল সেগুলো এক্সট্রাক্ট করতে পারি, আবার আনকম্পাইল দিচ্ছে এটা দিয়ে ইউজ করতে পারি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপরে এটা থেকে যদি বের হতে চান কন্ডা ডিএক্টিভ লিখলে হয়ে যাবে। এখন আবার বেস এসে পড়ছে, ঠিক আছে। অনেক পাওয়ারফুল একটা টুল, আর এটা অনেক বড়। কন্ডা ইনস্টল করতে গেলে প্রায় 750 মেগাবাইট 800 মেগাবাইটের মতো জায়গা লাগে। ডকারও প্রায় 450 বা 500 মেগাবাইট জায়গা লাগে। তো আপনাদের ইচ্ছা, আমি সাজেস্ট করবো সবাই ডকার ইউজ করেন।
আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের মেইন যে কাজ, মাত্র গেল হচ্ছে আমাদের এক্সট্রাক্টের পার্ট আর ডিকম্পাইল করার পার্ট। আচ্ছা, এখানে যে প্রবলেমটা ছিল আমরা দেখছিলাম, রান করলে লেখা আসতো যে ট্রাই টু ডিকোড দিস এবং এই নাম্বারটা দিয়ে দিত। আমরা যদি আরেকবার রান করে দেখি, আচ্ছা আমরা ওই ফোল্ডার থেকে বের করছি, তো তো ওই ওই এখানে যদি একটু বলি কেন এররটা আসছে। আমরা এই ফোল্ডারের ভিতর থেকে রান করছিলাম, এখানে এটাও না, আমরা এইখান থেকে রান করছিলাম যখন, তখন কিন্তু রান হয়েছে। আর এখন এরর আসতেছে কারণ হচ্ছে এখানে যে এটা এই প্রোগ্রামটা রান করার জন্য এই বাইনারি গুলো প্রয়োজন আছে, তারপর ওটা বের করার কারণে ওইগুলো পাইতেছে না এবং রান করতে পারতেছে না। ঠিক আছে, এই যে শেয়ার্ড অবজেক্ট ফাইল নট ফাউন্ড, তো আমরা এখান থেকে রান করতে পারবো। এখনো লাগবে না, চেষ্টা ব্রেক নি। তো এখানে এই যে আমরা এটা একটু দেখি কি হইতেছিল প্রোগ্রামে। আচ্ছা, এই যে আমাদের জাস্ট এই দুইটা প্রিন্ট লেখা আসছিল, জাস্ট মেইন ফাংশন কল করার পরে এটা প্রিন্ট আসতেছিল। লেখা কি দেখা যায় না, বড় করা লাগবে? জুম করেন ভাই, বুঝতে পারছি না। বড় করে কি হবে? আমি এটা সাবলাইম অন করি। আচ্ছা, এখানে হয়েছে যে তো এই দুইটা লাইন জাস্ট প্রিন্ট করতেছিল, আর এখানে আবার কিছু একটা এনকোড করছে এবং হিন্ট আকারে এটা আসছে। তো আমরা হিন্টটার ভিতরে কি আছে একটু যদি প্রিন্ট করি, এটাও হিন্ট। এখন একটু রান করি, এখানেই রান করি, সমস্যা নেই। রান করলে আরেকটা নাম্বার আসতেছে। আচ্ছা, তো এখন আমরা দেখি আসলে কি হইতেছে, যে এখানে দুইটা একটু ওভারভিউ দিই জাস্ট, যে দুইটা ভেরিয়েবল আছে, একটার ভিতরে ডিকোডেড ফ্ল্যাগ, একটা এনকোডেড ফ্ল্যাগ। এখানে একটা স্ট্রিং আছে আর এইখানে একটা হেক্স নাম্বারের মতো এখানে একটা নাম্বার নিউমেরিক এনক্রিপ্টেড ফ্ল্যাগ আছে ধরলাম। তারপর এখানে একটা ফাংশন ডিফাইন করা আছে, যে কি করছে এখানে ডিকোডেড ফ্ল্যাগ নামে একটা ভেরিয়েবল প্যারামিটার আকারে নিছে, তারপরে সেটাকে কি করছে ইউটিএফ এ কনভার্ট করছে, তারপরে সেটা আবার বেস 64 এ কনভার্ট করছে, বেস 64 এনকোড করছে। মানে এখানে যদি আমি অটো লিখি তাহলে অটোলের বেস 64 আসবে এবং এটা সেভ হবে। তারপর একটা অ্যারে নিছে যেটা এমটি, তারপরে ওয়াইল লুপের ভিতরে কি করছে, যে এই অ্যারেটার ভিতরে অ্যাপেন্ড করছে, মানে এখানে যে অপারেশনটা হবে সেটা এখানে অ্যাপেন্ড করবে। তো আমি এটা একটু সহজে বোঝার জন্য আমি এটা ভাঙে ভাঙে একটু ছোট করি, সবাই বোঝার জন্য। পার্টটাকে ধরলাম হচ্ছে x ইকুয়াল টু, আমরা এটা পুরোটাকে x দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি এবং এটাকে দিলাম হচ্ছে y, y ইকুয়াল টু, এবং আমি মনে হয় ব্র্যাকেটে গ্যাঞ্জাম করে ফেলেছি। এখানে থার্ড ব্র্যাকেট, এটা পুরোটা ছিল হচ্ছে y এর ভিতরে। আচ্ছা, তাহলে পুরোটাই আমাদের নিতে হবে এখানে, পুরোটাই নিই। আমি জাস্ট আলাদা করছি, ঠিক আছে, যেটা বোঝার জন্য। এখানে কি করছে, প্রথমে একটা ক্যারেক্টার নিছে এবং পরে i+1, তো বেস 64 এনকোডেড এর যে স্ট্রিংটা আসছিল সেইটার লেন্থ অনুযায়ী ওয়াইল লুপটা চলবে এবং সেটার একটা ক্যারেক্টার এবং তার পরের ক্যারেক্টারটা নেওয়া হয়েছে। এবং এখানে পার্সেন্টেজ লেন্থ বেস 64 এনকোডেড, এটা মানে কি যে আমাদের যে এখানে যে বেস 64 লেখাটা আসছে সেইটার লেন্থ পর্যন্ত শুধু লুপটা চলবে এবং সেই লেন্থের থেকে যদি বড় হয়ে যায় তো ওটারে হচ্ছে মডুলাস করে, মানে ভাগশেষটা নিয়ে আবার ওই লুপের মধ্যেই রাখবে, মানে ওই রেঞ্জটার মধ্যে রাখবে। যেমন এক্সাম্পল আকারে যদি বলি যে আমাদের যদি 10টা ক্যারেক্টার থাকে, তাহলে 10 নাম্বার ক্যারেক্টারটা ক্ষেত্রে ওয়াইটা কি হবে, যে
10 প্লাস 1 হয়ে যাবে। তো সে 11 নম্বর ইন্ডেক্সটা অ্যাক্সেস করা ট্রাই করবে এবং সে মডুলাস করে কি করবে 10 দিয়ে ভাগ করবে। তো 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 1, ঠিক আছে? তো সে প্রথম ক্যারেক্টারটার সাথে আবার হচ্ছে সে আর 11 তে যাবে না, 1 হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে কি হবে x XOR y মানে কি হবে 10 আর 1 নম্বরের XOR হবে। যখন আমাদের লুপটা 10 নম্বরে যাবে আর কি, i এর ভ্যালুটা 10 হবে। তখন 10 আর 11 XOR না হয় 10 আর 1 XOR হবে। এরকম যখন আমাদের লেন্থের বাইরে চলে যাবে ঘুরে আবার ফার্স্টে থেকে শুরু হবে, এটাই আর কি কথা, আর কিছু না। তারপরে লুপের মানটা ইনক্রিমেন্ট করছে, আইটা ইনক্রিমেন্ট করছে, তারপরে সেটারে এখানে যে অ্যারেটা ছিল সেটারে হেক্সে কনভার্ট করে আমাদের সেটা রিটার্ন করে দিছে, এবং যার কারণে আমরা হেক্স রেজাল্টটা দেখতে পারতেছি। আচ্ছা, এখন আমরা দেখি যে এইটা কিসের রেজাল্ট অ্যাকচুয়ালি। এইখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা যে মেইন থেকে শুরু করি, দুইটা লাইন প্রিন্ট করবে, তারপর এনকোডেড ফ্ল্যাগের ভিতরে ডিকোডেড ফ্ল্যাগ লেখা যে ভেরিয়েবল সেটা আছে কি, সেটাই আছে হচ্ছে এই স্ট্রিংটা, দ্যাট উড বি টু ইজি। তো এই স্ট্রিং এর এই স্ট্রিংটা অ্যাকচুয়ালি আমাদের ইনক্রিপ্ট কইরা আমাদের রিটার্ন করে যেটা সেটা দেওয়া আছে, মানে সেটা কি আমরা দেখতে পাচ্ছি। তো অ্যাকচুয়ালি এটা প্লেন টেক্সটটা দেওয়া আছে, বাট ফ্ল্যাগের যে অ্যাকচুয়াল ফ্ল্যাগ সেইটার রেজাল্ট আমাদের দেওয়া আছে, বাট সেটা কোন প্লেন টেক্সট থেকে জেনারেট হয়েছে সেটা দেওয়া নেই। তো আমরা যদি এইটারে রিভার্স করে এই লেখাটা বের করতে পারি তো আমরা এটাও বের করতে পারবো, ঠিক আছে? এটা কেন আমাদের কেন আমরা এটা ইউজ করব, কারণ হচ্ছে যেহেতু আমরা আমাদের নন প্লেন টেক্সট মানে জানি যে অ্যাকচুয়ালি আমাদের অ্যাকচুয়াল আউটকাম কোনটা থেকে আসছে, তো এটা থেকে আমরা একটা স্ক্রিপ্ট জেনারেট করতে পারবো, বা আমরা অ্যাকচুয়ালি অ্যালগরিদমটা বুঝতে পারবো যে ওরা কিভাবে ইনক্রিপ্ট করছে। এখানে খুবই সহজভাবে কি করছে, জাস্ট দুইটা ক্যারেক্টার পাশাপাশি এক্সোর করছে, আর কিছুই না। এইটা এক্স এ নিছে এবং পরেরটারে ওয়াই এ নিছে, জাস্ট এক্সোর করে আমাদের ওটারে হেক্সে কনভার্ট করে দিয়ে দিছে, আর কিছুই না। আচ্ছা, এখন কথা হইতেছে যে এখানে যে বেস 64 কনভার্ট করবে, এবং আমরা যদি কোনো ক্যারেক্টার না জানি তাহলে আমরা বের করব কিভাবে? কোশ্চেনটা কি বুঝতে পারছেন আপনারা? না, এটা আবার বলেন। আচ্ছা, আমরা এটার একটু ভাঙা করি, ঠিক আছে? যে প্রথম লাইনে কি হবে, এই লাইনটায় কি হবে যে সে এই লেখাটারে বেস 64 কনভার্ট করবে, এনকোডেড ফ্ল্যাগ লেখাটা এই ফাংশনের ভিতরে ঢুকবে, এটারে সে বেস 64 এ এনকোড করে আমাদের দেখাবে। তাহলে আমরা এটা প্রিন্ট করে দেখি, কনফার্ম হই, এই ভেরিয়েবলটারে প্রিন্ট করি, রান করি। এই যে এই লাইনটা যে দেখতেছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই লাইনের আউটপুট, ঠিক আছে? তো এই লাইনে সে বেস 64 এই লেখাটারে কনভার্ট করছে। এটাও শিওর হওয়ার জন্য আমরা চাইলে এটারে কপি করে ফাইবারশিপে নিয়ে যাই। দ্যাট উড বি টু ইজি, ঠিক আছে? তার মানে এই লেখাটাই আমাদের বেস 64 এনকোড হয়েছে। এখন এই লেখাটার লেন্থ পর্যন্ত লুপ চলবে এবং এইটার একটা ক্যারেক্টার এবং পাশের ক্যারেক্টার এক্সোর করবে। এক্সোর করার পরে সেইটারে একটা অ্যারেতে সেভ করবে, এবং এই অ্যারেটারে লাস্টে হেক্সলিফাই ফাংশন কি করে যে ওই অ্যারেটারে একটা হেক্স স্ট্রিং এ কনভার্ট করে দেয় পুরো অ্যারেটারে, ঠিক আছে? যে নাম্বারটাই হচ্ছে এই জিনিসটা। তাহলে আমরা প্রথমে এইটারে আহ, এই ভি আর জি এর যে এক্সোর হয়েছে সেইটারে আমরা কিভাবে সেইটার এক্সোরের রেজাল্ট, তারপরে জিএইচ এর এক্সোরের রেজাল্ট, আবার এইচএইচ এর এক্সোরের রেজাল্ট, এরকম করে এই পুরো একটা অ্যারে জেনারেট করা হয়েছে, এবং তারপরে সেই অ্যারে থেকে যে হেক্স নাম্বারটা আছে সেটা দেওয়া আছে। তাহলে আমরা একসাথে তিনটা লাইন ডিকোড না করে আমরা হেক্সটারে প্রথমে একটা এমন একটা ফরম্যাটে নিই যাতে আমরা এক্সোরের রেজাল্টের সাথে কিছু একটা কম্পেয়ার করতে পারি, ঠিক আছে? মানে এটা তো লাস্টে কি হবে, লাস্টে যে আমাদের রেজাল্টটা আছে সেটা হেক্সে আছে, বাট হেক্সের আগে কি হয়েছিল, এক্সোরের রেজাল্টটা দেওয়া ছিল। তো হেক্স স্ট্রিং থেকে আমরা নর্মাল হেক্সে অথবা নর্মালি ডেসিমাল নাম্বারে নিতে পারি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা এটারে আলাদাভাবে রান করি, আমরা প্রিন্টের পরে রান করি, এটা আমরা অফ করে দিই, এটা দরকার নেই, দরকার নেই। এটাকে আমরা একটা ভেরিয়েবলে রাখি, x ইকুয়াল টু দিস, তারপর হচ্ছে প্রিন্ট, এবং ওরা জাস্ট যে হেক্সিফাই করছে আমরা আনহেক্সিফাই ইউজ করবো, এটাই আনহেক্সিফাই
ভাই 6 এর পরে বি বি বাদ গেছে। বাদ গেছে কোথায় কোথায়? 6 এর পরে একটা বি ছিল। 968 ছিল। আচ্ছা, এখন যদি করি তারপরে ইরর আছে। কি ইরর আসছে একটু যদি দেখি, যে এখানে বলছে এ বাইট লাইক অবজেক্ট ইজ রিকোয়ার নট স্ট্রিং। আচ্ছা, তাও এটা হচ্ছে বাইট লাগবে, আমরা এটা বাইটে কনভার্ট করি, সামনে দিয়ে দিলে বাইট হয়ে যায়। এটা আমরা পাইথনের যখন পয়েন্ট টুল ইউজ করছিলাম তখন দেখছিলাম, তাই না? আচ্ছা, তো এখন আমরা রান যদি করি, এখন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এইটা একবারে হিজিবিজি লাগানো, তাই না? তো আমরা একটা কাজ করতে পারি, এটার আমরা কি বলে লিস্টে কনভার্ট করে ফেলতে পারি। তাহলে এটাকে পুরো রেজাল্টটা আমরা আবার এক্স এর খালি ইকুয়াল টু আনএক্সিফাই করলাম, তারপরে আমরা লিস্টে কনভার্ট করব। তাহলে x ইকুয়াল টু লিস্ট অফ এক্স। আমরা রান করি, এবার আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে এই অ্যাকচুয়ালি এগুলোর ভিতরে যে হেক্স নাম্বারগুলো ছিল সেগুলো কি। তো আমরা এইটা তো জানি, আমরা অ্যাকচুয়ালি যেটা আমাদের অ্যাকচুয়ালি ডিকোড করা লাগবে আমরা সেটা নিয়ে কাজ করি। তাহলে এইটার আমরা এখানে বসাই দিই, এটা আমরা আস্তে আস্তে দেখি রিভার্স করা যায় কিনা। দেখি কিছু ভুল হয়েছে, 51 তোগুলো আসলো কেন? আমরা এটারে হেক্সালিফাই করলাম, তারপরে সেটাকে লিস্টে কনভার্ট করলাম। বড় নাম্বার তো আসার কথা না। এটা 32। আচ্ছা, আমরা আবার হেক্সলিফাই কেন করতেছি? এই জন্যই তো এত বড় নাম্বার আসতেছে, অর্ধেক হয়ে যাওয়ার কথা। এবার ঠিক আছে, দেখলেন না, আনহেক্সলিফাই হেক্সলিফাই করা লাগবে, কারণ এটা হেক্সে তো দেওয়াই আছে, হেক্সিফাই ফরম্যাটে দেওয়া আছে। আমরা আনহেক্স করব, তাহলে আনহেক্স করলাম। এখন আমরা যে লিস্টটা পাইছি এটা নিয়ে আমরা কাজ করব। তো অ্যাকচুয়ালি এখন আমরা এইটাতে দেখি যে এটা যদি আমরা একটু কমেন্ট করে এখানে রাখি তাহলে বুঝতে সুবিধা হতে পারে। এখানে যে 17 সেই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি এই লাইনের প্রথমবারের যখন লুপটা চলবে সেটার আউটপুট, ঠিক আছে। তো কি হবে, প্রথম ক্যারেক্টার এবং দ্বিতীয় ক্যারেক্টারের এক্সর হবে হচ্ছে 17, ঠিক আছে। তারপরে হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় ক্যারেক্টারের এক্সর হবে 47, এরকম তৃতীয় চতুর্থ হবে হচ্ছে 0, ঠিক আছে। তো এখন হচ্ছে যে আমরা যদি না জানি একটা ক্যারেক্টারও, তাহলে আমরা বুঝবো কি, স্টার্টিং করবো কিভাবে? এক্সর হলে তো আমাদের একটা হলো জানা লাগবে। এখানে তো আমরা একটা জানি, কিন্তু আমাদের এইটা 17 আসতে হলে তো আরো দুইটা আননোন আছে, তাই না? দুইটা আননোন যদি না জানি আমরা কিভাবে বের করবো বলেন তো? এখানে যদি আমরা এইটার জন্য করি সলভ, তাহলে আমরা হয়তো জানি যে কি আসবে, যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এটার জন্যই তো আমরা করতেছি। কোশ্চেনটা কি বুঝতে পারছেন যে কি বললাম, যে আমরা যদি একটাও না জানি, দুইটা এক্সরের একটা যদি না জানি, তাহলে 17 কিভাবে বের করবো? কারণ অনেক কম্বিনেশনই 17 হইতে পারে, তাই না? কোশ্চেনটা বুঝছেন? না কোশ্চেন ক্লিয়ার হয়নি। এই প্রোগ্রামটা কি করছে এত পর্যন্ত বুঝতে পারছেন? এটা দেখেন, হ্যাঁ এটা তো বুঝতে পারছি। এই লেখাটা নিল, এই লেখাটাকে বেস 64 কনভার্ট করলো, বেস 64 থেকে একটা ক্যারেক্টার নিছে এইখানে যেটা এক্সে আছে, দ্বিতীয় ক্যারেক্টারটা নিছে যেটা ওয়াই এ আছে,
তো আমরা তো এটা জানি যে এইটার বেস 64 হচ্ছে ভি ভি দেওয়া শুরু হয়েছিল দেখলাম, তাহলে ভি আর 17 যদি এক্সোর করি তাহলে আমরা দ্বিতীয় ক্যারেক্টারটা পাবো, তাই না? এরকম কিছু না জিনিসটা। হুম হুম। হ্যাঁ, আর তাহলে এখন আমরা যদি একটাও না জানি তাহলে কিভাবে করব? এটা আর কি কোশ্চেনটা বলতেছিলাম। এখানে তো আমরা জানি যে এটা দিলে এটার বেস 64 টার লেখাটা বি জি এরকম কিছু দিয়ে শুরু হবে। তা আমাদের ফ্ল্যাগের তো একটা ক্যারেক্টার আমরা জানি। এখন এইটার জন্যই হচ্ছে টেকনিকটা যে আমরা এইটা আবার রান করি। দাঁড়ান, এটা আমরা অফ করছিলাম এখানে। যদি এটা আবার রান করলাম অন করা, যদি দেখি যে ভি জি এইচ এগুলো আছে, তো এখানে ভি আর জি এর যে এক্সোরটা সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি 17। আমরা কনফার্ম হওয়ার জন্য একটু পাইথনে লেখা দেখি, অর্ড অফ জি মানে আমরা নাম্বারে কনভার্ট করবো সবগুলোরে কাজ করার সময়। অর্ড অফ জি 17 আসে, ঠিক আছে। তো এই 17টা কিভাবে আসলো, যে প্রথম দুইটা ক্যারেক্টারে, তারপরে আবার যদি 47 কিভাবে আসবে, এই এই দ্বিতীয় এবং তৃতীয় ক্যারেক্টার, তাহলে জি এর সাথে এইচ এর যদি এক্সোর করি তাহলে আমাদের 47 আসবে। এরকম করে এইচ এর সাথে এইচ এর এক্সোর করলে আমাদের 0 আসবে। এরকম করে এটা কন্টিনিউ হইতেছে জিনিসটা, পাশাপাশি দুইটা মধ্যে এক্সোর হইতেছে। এখন কথা হচ্ছে আমরা যে স্টার্ট করব সেইটার জন্য তো আমাদের জানা লাগবে যে প্রথম দুইটা ক্যারেক্টার কি, বা একটা ক্যারেক্টার আমাদের জানা থাকা লাগবে। তাহলে আমরা স্টার্ট করতে পারবো জিনিসটা। তো এখন হচ্ছে ওই জিনিসটাই আমাদের করা লাগবে। যদি আমরা একটা জিনিস জানি যে বেস 64 এ যদি কোনো ক্যারেক্টার মিসিং হয় বা সেটা লেনটা সমান করার জন্য এখানে প্যাডিং আকারে ইকুয়াল সাইন ইউজ করা হয়। দেখছেন বেস 64 অলওয়েজ লাস্টে দুইটা ইকুয়াল বা একটা ইকুয়াল থাকেই। এটা খেয়াল করছেন আপনারা কখনো? হ্যাঁ এই চ্যালেঞ্জটা এই এই যে বেস 64 এর যে প্রপার্টিটা আছে সেটা ইউজ করে করা যায়, বা আবার কিছু কিছু বেস 64 আছে যেটা আবার ইকুয়াল সাইন নাও থাকতে পারে যদি ছোট লেন্থের যদি ফ্ল্যাগ থাকে, কিন্তু এখানে বড় আছে তো ইকুয়াল থাকবে এটা আপনি ধরে নিতে পারেন। বাট যদি না থাকে ওরকম যদি হইতো তাহলে আমাদের এটা বুট ফোর্স করা লাগতো, ঠিক আছে। যে আমাদের প্রথম দুইটা ক্যারেক্টারের এক্সোরে যেই যতগুলা কম্বিনেশন পসিবল যে 17 বানাইতে কি কি ক্যারেক্টার দেখো একদম 256 টাকায় 256 দিয়া এক্সোর করা লাগতো, এবং সবগুলারে আমাদের যতগুলো 17 পসিবল, ধরেন 10টা রেজাল্ট হলো 10টারে সেভ রাখা লাগবে, এবং ওই 10টা দিয়ে আবার পুরা লুপের ভিতরে যতগুলা ক্যারেক্টার আছে সবগুলারে চালায়া এই লাস্টের ক্যারেক্টারের জন্য আমাদের চেক করে ম্যাচিং করা লাগবে যে 104 কোনটা কোনটা হয়। তারপরে এই 17 আর 4 মধ্যে যে নাম্বারটা কমন হবে সেটা হবে আমাদের একটা ক্যারেক্টার। এটা হচ্ছে ব্রুট ফোর্সের ওয়ে, বাট অবশ্যই আমরা ওইটা করবো না। আমরা হচ্ছে এটা সলভ করার জন্য ওরা প্রপার্টি একটা দিয়ে দিছে যে বেস 64 আছে, তো লাস্টে ইকুয়াল থাকবে। তো আমরা ওইটা হিসাব করে আমরা এটা করব, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা জানি কি কি সেটা দেখি, যে আমরা এটা এখন অফ করে দিতে পারি। এটা পাইলাম আমরা। এখন হচ্ছে আমরা একটা ফর লুপ দিয়া আর কি জিনিসটা করে নিব। আমরা তো অ্যাকচুয়ালি জিনিসটা বুঝতে পারছি যে এখানে প্রোগ্রামটা করতেছে কি, এখন আইডিয়া পাওয়া গেছে। জাস্ট পাশাপাশি এক্সোর করতেছে, এবং আমরা সেই এক্সোরটার যে প্রপার্টি আছে একটা যে বেস 64 এর সেই লাস্ট ক্যারেক্টারটা হচ্ছে ইকুয়াল থাকবে। তো ওইটা হিসাব করে আমরা আর কি এখন একটা স্ক্রিপ্ট লিখবো যে প্রথম ইকুয়াল দিয়ে এক্সোর করে প্রথম ক্যারেক্টারটা বের করবে, তো প্রথম আর যে রেজাল্টটা দেওয়া থাকবে এই 17 এটা আবার এক্সোর করবো, তাহলে আরেকটা রেজাল্ট পাবো, এরকম করে আমরা প্রত্যেকটা বের করে নেবো, ঠিক আছে। আচ্ছা, বুঝা গেল এতটুকু? কোথাও রিপিট করা লাগবে? লাস্টে একটা সামারি দিয়ে দিন ভাই। সামারি দেওয়া লাগবে? আচ্ছা আচ্ছা, তো এটা আমরা আনহেক্স করলাম। এখন হচ্ছে আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে একটা ক্যারেক্টার বের করা লাগবে, যাতে আমরা এরপরে সবগুলা ক্যারেক্টার বের করতে পারি। একটা বের করতে পারলে পুরোটা জাস্ট লুপে বসাই দিলে হয়ে যাবে। তো একটা ক্যারেক্টার বের করার জন্য আমাদের করতে হবে কি, ইকুয়ালের সাথে যে লাস্টের যে ভ্যালুটা, আচ্ছা এখানে 17-র মধ্যে কি ছিল প্রথম দুইটা, তাহলে এইখানে যদি আমরা একবারে লাস্টের যদি ইয়াটা দেখি 104, 104-এর ভিতরে অ্যাকচুয়ালি কি কি আছে বলেন তো? 104টা কিভাবে কিভাবে জেনারেট হয়েছে?
আইডিয়া করেন, এটা পারলে বুঝা গেছেন এই প্রবলেম। 104 কি কি আছে এখানে। আমি একটা জিনিস বলছিলাম মডুলাসের কাহিনীটা কি। মডুলাসের কাহিনী হচ্ছে যখন আমরা লাস্ট ক্যারেক্টারে যাব, তার মানে ধরেন যে এই যখন লাস্ট ক্যারেক্টারটা হচ্ছে 20 নম্বর পজিশনে আছে, 20 নম্বর পজিশনে ইকুয়ালের সাথে এক্সোর হবে যখন ইকুয়ালের পরে আর কোনো ক্যারেক্টার নেই। ঠিক আছে, যখন দেখলো যে বেস 60 পরে লাস্টে একটা ইকুয়াল আছে, ইকুয়াল সাইনের পরে আর ক্যারেক্টার নেই, তো কি করবে মডুলাস করার কারণে ভাগফল যা করবে। যেমন যদি বলো আমাদের ইয়ার লেন্থ হচ্ছে, ফ্ল্যাগের লেন্থ হচ্ছে 20 এবং লাস্ট ক্যারেক্টারও 20, তাহলে 20 মডুলাস 20 যখন করবে তখন কি হবে 0 হয়ে যাবে। তার মানে প্রথম ইন্ডেক্সে যে ক্যারেক্টারটা থাকবে সেইটার সাথে আমাদের এক্সোর হবে। তার মানে ইকুয়াল এবং ফার্স্ট পজিশন, ঠিক আছে, ফার্স্ট পজিশনের রেজাল্টটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 104। ঠিক আছে, ইকুয়াল এক্সোর ফার্স্ট পজিশন এই হবে হচ্ছে আমাদের 104। তাহলে আমরা ইকুয়ালও জানি এবং 104ও জানি, এবং আমরা কি জানি এক্সোর যদি দুইটা জানি আমরা তৃতীয়টা জাস্ট দুইটার মধ্যে এক্সোর করলে তৃতীয়টা পাওয়া যায়। এটা তো বোঝা গেল এবার, এটুকু বুঝতে পারছেন? আবার একটু বলেন তো ভাই, ক্লিয়ার আচ্ছা, এই অ্যারে গুলো জেনারেট হইতেছে পাশাপাশি দুইটা ক্যারেক্টারের মধ্যে এক্সোর করা। ঠিক আছে, তো আমাদের মনে করেন এই যে টি আর আর আছে এই লেখাটারে আমরা এই এই যদি লুপের ভিতরে যায় তাহলে কি হবে, টি আর আর এর এক্সোর হবে, এবং ধরেন যে দুইটার এক্সোর করলে আছে 17, তাহলে ধরেন এখন আছে এই কোলন সাইনটা আছে, এখন এর পরে যখন এই যে i+1 আছে, তো কোলনের পরে তো আর কোনো ক্যারেক্টার নাই, তো কি করবে সে লেন দিয়া মডুলাস করে দেবে। মডুলাস করলে কি হবে একবারে ফার্স্টের ক্যারেক্টার আবার চলে যাবে। তাহলে অ্যাকচুয়ালি কোলন এবং টি এর এক্সোরটা হবে হচ্ছে এই লাস্টের যে রেজাল্টটা সেটা 104। 104 এর অ্যাকচুয়ালি অ্যান্সারটা আসছে হচ্ছে এই কোলন এবং টি এর মধ্যে এক্সোর করা। তাহলে আমরা তো জানি যে বেস 64 প্রত্যেকটা ইকুয়াল সাইন দিয়ে শুরু শেষ হবে, তো ইকুয়াল সাইন এবং ফার্স্টেরটা আমরা জানি না, তো ইকুয়াল সাইন কিন্তু এবং রেজাল্ট তো জানি আমরা, যে রেজাল্ট তো দেওয়াই আছে আমাদের, ওরা তো দিয়া দিছে, তাই না? ওরা বলছে না যে ট্রাই টু ডিকোড দিস, তো ওইটা থেকে আমরা বের করছিলাম যে এইটা এবং আমরা যেটা জানি ইকুয়াল সাইন দুইটা যদি এক্সোর করি তাহলে আমরা প্রথম ক্যারেক্টারটা পেয়ে যাব। তো এখন আমরা এটাই করব। আমরা এখানে ছিলাম, এখানে আমরা জাস্ট লাইনটা পাইছি, তো হচ্ছে আমাদের ফার্স্ট ক্যারেক্টার, এটাকে আমরা ধরলাম যে নুন, তো হচ্ছে আমাদের জানি হচ্ছে ইকুয়াল সাইন, এবং যেটা আমরা নাম্বারে কনভার্ট করা আছে। ঠিক আছে, এবং কোনটার মধ্যে এক্সোর আমরা জানি সেটা হচ্ছে, বলেন তো কোনটা জানি, এই যে এইখানে যে রেজাল্টটা আছে সেইটার লাস্টেরটা একবারে, মানে হচ্ছে 104 যদি ধরতে চাই তাহলে কিভাবে লিখবে এখানে বলেন তো, কোন অ্যারে লাস্ট ইন্ডেক্সটা কিভাবে অ্যাক্সেস করে? -1 দেওয়া যায়, বা আপনি লেন্থ -1 ও লিখতে পারেন, একই কথা। তাহলে এটা যদি হয় তারপরে হচ্ছে দুইটাই এখন নাম্বার আছে, এবং লাস্টে এটা আমরা আবার ক্যারেক্টারে কনভার্ট করে দিই। আমরা একটু প্রিন্ট করে দেখি ক্যারেক্টার আসে কিনা। কিছু করছি তাহলে, আমি এখানে কমেন্ট করছিলাম, একটা ক্যারেক্টার পাইছি। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা ফ্ল্যাগের একটা ক্যারেক্টার, ফ্ল্যাগের বেস 64 এর ক্যারেক্টার। ঠিক আছে, অ্যাকচুয়াল ফ্ল্যাগও না, এটা হচ্ছে ফ্ল্যাগের বেস 64, কারণ আমরা দেখছি যে বেস 64 করার পরে তারপরে বেস 64 এর ক্যারেক্টার গুলো পাশাপাশি এক্সোর হয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে ইউজে পাইছি এটা হচ্ছে একটা ফ্ল্যাগের একটা ক্যারেক্টার, ফ্ল্যাগের বেস 64 এর ভার্সনের একটা ক্যারেক্টার। আচ্ছা, এখন এটাকে ইউজ করে আমরা এই পুরা সবগুলারে, মানে হচ্ছে এখন যদি ইউ আর 17 এক্সোর করি আমরা এখন দ্বিতীয় ক্যারেক্টারটা পাবো, আবার যদি ওই যে ক্যারেক্টার পাবো সেটাকে 47 এক্সোর করি আমরা তৃতীয় ক্যারেক্টার পাবো, এরকম করে আমরা পুরোটারে বের করে ফেলবো। ঠিক আছে, তাহলে ওইটার জন্য আমরা একটা ফর লুপ লিখতে পারি, for I in range, আমাদের রেজাল্ট স্টোর করার জন্য আমরা একটা রাখতে পারি, answer equal to ফার্স্ট ক্যারেক্টারটা যেহেতু জানি এখানে এটা সেভ করে রেখে দিই। in range আমাদের কি হবে, ফ্ল্যাগ এক্সেল লেন্থ পর্যন্ত চলবে, তাই না?
যে আমাদের প্রত্যেক পুরো অ্যারেটা এক্সেস করা লাগবে। তাহলে এখানে আমরা লেন্থ অফ, এবং আমরা এখানে কি করব, এই যে নোন যে ক্যারেক্টারটা আছে সেটার আমাদের বারবার আপডেট করা লাগবে, তাই না? নাহলে আমাদের এক্সোর তো চেঞ্জ করা লাগবে বারবার। তো নোন ভ্যালুটারে আমরা আপডেট করব এবং কি করব, পাশাপাশি যে এক্সোরের ব্যাপারটা, তাহলে আমরা এই যে এক্স এর সাথে প্রত্যেকটা ইন্ডেক্স নিব এবং তার পূর্বে যে ক্যারেক্টারটা আমরা রেজাল্টে পাইছি, যে ইউটা যে পাইছি, সেই ইউটা তো আবার এক্সোর করতে হবে, সেটা আমরা এক্সোর করবো, সেটা হচ্ছে নোন। ঠিক আছে এতটুকু? আমাদের নোনটা কিন্তু আছে হচ্ছে অ্যাকচুয়ালি ক্যারেক্টারে, আর এক্সোর করার সময় অবশ্যই আমরা সবসময় নাম্বারে কনভার্ট করে নেব অলওয়েজ। মানে এই লাইনটা যদি আমি আরেকটু ভাঙিয়ে বলি, এটা হচ্ছে ইকুয়ালের এক্সোর এবং আমাদের 104 এর এক্সোর। এইখানে ধরেন কিছু একটা আননোন আছে, আননোন ইকুয়াল টু 104 এটা দেওয়া আছে। তো এইটা বের করার জন্য, এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই ফ্ল্যাগের প্রথম ক্যারেক্টারটা বা ফ্ল্যাগের বেস 64 এর ফার্স্ট ক্যারেক্টারটা, ঠিক আছে? যদি এভাবে লিখি 0, তাহলে 0 পজিশনের ক্যারেক্টার এবং ইকুয়ালের রেজাল্টটা হচ্ছে 104। আর এটা কেন 0 পজিশন হলো এটা বলছি হচ্ছে কারণ এখানে মডুলাস করা হয়েছে। তো যখন লেন্থের সমান হয়ে যায় তখন আবার ঘুরে ও ফার্স্টের থেকে আবার এক্সো শুরু করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে একটা ক্যারেক্টার নিলাম এবং আমাদের যে আগের যে রেজাল্টটা ছিল সেই রেজাল্টের আমরা নাম্বারের সাথে সেটা এক্সোর করছি, এবং এগুলো তো অলরেডি নাম্বার আছে, সেগুলোর আগে অড লেখার দরকার নেই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই পুরো রেজাল্টটাকে আবার, যেহেতু দেখছি সবসময় নোনের ভিতরে আমাদের ক্যারেক্টার রাখা লাগে, আমরা সেটা আবার ক্যারেক্টারে কনভার্ট করে দিই এবং আমরা পুরো রেজাল্টটাকে আমাদের অ্যান্সারের ভিতরে রাখতে চাই যাতে পুরো লাস্টে প্রিন্ট করা যায় প্লাস ইকুয়াল। এবং আমরা লাস্টে যদি প্রিন্ট করে দিই, কিছু একটা পাইছি বাট অ্যান্সার সঠিকভাবে আসেনি। UDKKG এইটা মানে কি আসলে লাস্ট ক্যারেক্টার? ঠিক আছে, আমরা এখানে ভুল করেছি, এটা তো বেস 64 আসেনি, তাই না? বেস 64 এর তো আপনার কলন টলন সাইন থাকে না কখনো। ভাই নোনটাকে আপডেট করা হয় নাই, নোনটাকে আপডেট না করলে তো ওই একটার সাথেই বারবার এক্সেস হচ্ছে। এই যে নন আপডেট করছি তো আমরা এখানে, আচ্ছা আচ্ছা। আচ্ছা ওয়েট, এটা নিয়ে কাজ করতেছিলাম না, এবার ঠিক আছে, আমরা ভুল ডাটা নিয়ে কাজ করতেছিলাম। আমাদের যেটা ট্রাই টু ডিকোড দিস বলছে না, সেটা করতে হবে, আমি তো অন্যটা নিয়ে কাজ করতেছিলাম, এই জন্য মিলতেছিল না। আচ্ছা, এখানে আমাদের লাস্টে ইউটা ফার্স্ট একবার আসছে আবার লাস্টেও আসছে, কারণ আচ্ছা আমরা দেখছিলাম যে লাস্টের ক্যারেক্টারটা দুইটার কম্বিনেশনে হয়, তো আমরা পুরো লুপ পর্যন্ত চালাইছি, তো এই জন্য তো আমরা জাস্ট একবার লুপ কম চালাইলেই মেবি হয়ে যাবে আশা করি। এবার আমরা বেস 64 এর মতো কিছু দেখতে পারতেছি, ক্লিক করি, একটা স্ট্রিং আসছে টার্ন ইনটু নিউট, এটাই ছিল অ্যাকচুয়ালি ফ্ল্যাগ। ঠিক আছে, এটা আপনারা পাইথন দিয়ে চাইলে করতে পারেন। পাইথন আমরা বেস 64 ইম্পোর্ট করা লাগবে। আচ্ছা, ইম্পোর্ট অলরেডি করাই আছে, ওরা এক লাইনে ডিকোড করছে, এনকোড করছিল না, এটা কপি করে নিয়ে আসেন,
then print everything রান করি কি ভুল হলো এনকোড লিখছি কেন ডিকোড হবে বুঝে গেল আমাদের এত বড় দেখা কিন্তু ভয় পাওয়ার কিছু না আমাদের কোড কিন্তু অ্যাকচুয়ালি এগুলো সব কাটা আমাদের মেইন হচ্ছে এতটুকুই এগুলো কোনো কাজের না ভিডিওটা অনেকবার দেখে প্র্যাকটিস করা লাগবে তো বুঝতেছি বুঝেন নাই আমি একবার ওভারভিউ দিই হ্যাঁ বলেন ভাই যে ডিকোডে এখানে প্রথমে যে 103 থাকলো এটা কোথায় এটা হ্যাঁ হ্যাঁ 47 ছিল না এখানে 37 47 ছিল না এখানে প্রথমে না ওইটা আরেকটা নাম্বার দিয়ে করতেছিলাম এই জন্য আমরা তো যেটা ডিকোড করতে বলছে আমরা ওইটা দিয়ে করছি জাস্ট এই জন্যই ওটা সমস্যা না ও আচ্ছা ঠিক আছে আপনি এখন যদি দেখেন যে এখন কোনটা সমস্যা আছে কিনা তাহলে হবে ওটা আমরা আরেকটা নাম্বার দিয়ে টেস্ট করতেছিলাম আর কি এখানে আমি একটু আরেকবার বুঝে দিই যে ওদের প্রবলেমটা কি ছিল ওদের এনকোডেড ফ্ল্যাগ কি করতেছিল একটা স্ট্রিং নিছে ওটারে বেস 64 এ কনভার্ট করছে এবং আমি এক লাইন এক্সপ্লেইন করে যদি আবার একটু দেখাই কারণ আমাদের ফ্ল্যাগই ছিল এটা ঠিক আছে ফ্ল্যাগটারে এটা এই লাইনে আসলো সেটা বেস 64 এ কনভার্ট হলো এটা হয়ে গেছে হ্যাঁ তারপরে এই লাইনে আসার পরে লুপের ভিতরে কি করছে এই ইউ আর 2 হচ্ছে আমাদের হচ্ছে ইউটা হচ্ছে এইটা তারপরে হচ্ছে 2 ঠিক আছে একবার ইউ নিল একটা ইউ 2 নিল এই দুটার এক্সোর করলে কত হয় যদি আমরা টেস্ট করি যে আসলে অ্যালগরিদম ঠিক আছে কিনা ক্যাপিটাল ইউ এবং 2 এক্সোর করতে 103 হয়েছে এখানে 103 আসছে ঠিক আছে 103 হলো এখানে আমরা যে একটা এক্সাম্পল দেখতেছিলাম আমরা ওরা যেটা দিয়া দিছিল সেইটার এক্সাম্পল দেখতেছিলাম আমরা এবার আমাদের যে অ্যাকচুয়াল ফ্ল্যাগ ওটা দিয়ে আমরা বুঝা ট্রাই করি তাহলে আর বুঝতে সুবিধা হবে 3 হলো এবার যে কিভাবে জাস্ট পাশাপাশি এক্সোর আর কিছুই না এখন হচ্ছে যে আমরা ইকুয়াল ধরা করছি কারণ হচ্ছে যে এই লাইনটাই হচ্ছে মেইন যে আমাদের পার্সেন্টেজ লেন দেওয়ার মানে হচ্ছে যখন লাস্ট ক্যারেক্টার আইসা পড়বে দ্যাট মিন্স ধরেন 10 যদি হয় লেন তাহলে যখন 10 নাম্বার ক্যারেক্টার আসবে তখন মডুলাস করে কি হবে 10 এর নিচে যত সংখ্যায় থাকুক সবগুলোর মডুলাস করলে ওই নাম্বারটাই হবে ঠিক আছে আমি যদি 7 দিয়ে মডুলাস করি না 7 না এভাবে 7 মডুলাস 10 7ই হবে মানে একদম 0 থেকে 9 পর্যন্ত ওই নাম্বারটাই হবে 0 to 9 থেকে 0 to 9ই আসবে অ্যান্সার বা যখন 10 বা তার বেশি হবে তখন 0 1 2 আবার চেক করা শুরু করবে ঠিক আছে যেমন আমি যদি 10 নাম্বার লেন্থে যখন আসবে তো 10 নাম্বার ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি হয়ে যাবে হচ্ছে 0 ঠিক আছে তার মানে এখানে যখন এই যে 0 পজিশনে আসছে তখন এই ইকুয়াল আসবে হচ্ছে এই জায়গায় এবং আমাদের i+1 মানে 11 কি হয়ে যাবে সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইউটা মানে ফার্স্ট ক্যারেক্টারটা বুঝা গেল এবং এই ইউটাই আমরা হচ্ছে অ্যাকচুয়ালি জানতাম না যার কারণে আমাদের এই কি বলে এই রেজাল্ট যেটা দেওয়া ছিল ওদের সেটা ইউজ করে আমরা বের করছি ঠিক আছে বুঝা গেছে এখনো কনফিউশন বুঝছি ভাই তারপরেও প্র্যাকটিস করা লাগবে অনেকবার এটা তো জাস্ট একটা সিম্পল প্রোগ্রাম আরে এটা যদি আছে ওই একটা এবার কি করবে আপনাদের তো এই শেষ হইলে একটা এক্সাম হবে তো জানেন আপনারা তাই না আর আছে তো 2টা ক্লাস ভাই ক্লাস .net দিয়ে শেষ করেন .net হ্যাঁ .net তো অনেক ইম্পর্টেন্ট টপিক খুবই গুরুত্বপূর্ণ অনেক আসে এগুলা
আমি মূলত ডট নেট এর জন্য এই কোর্স এনরোল করছিলাম, ঠিক আছে? আচ্ছা, ডট নেটটা একটু কঠিন, অ্যাডভান্স তো হয়ে যায়, ওটা একবার লাস্টে রাখছি। শুধু সেটা না, বিষয়টা হচ্ছে যে অনেক মানে অনেক সফটওয়্যার তো, বেশিরভাগই সফটওয়্যার তো ডট হ্যাঁ, নেট। ডট নেটে আবার জিইউআই বেসড। আমরা এখনো জিইউআই তেমন কিছু করি নাই, শুধু উইন্ডোজে একটা বাইনারিতে করছিলাম আমরা কিছু ইউজার নেমের ব্যাপারটা। ডট নেট সহজ, কারণ অনেক টুল আছে যেগুলো অনেক সহজে ডট নেট করা যায়। আচ্ছা, তো এইটার কাহিনী হার্ডওয়্যার প্রোটেকশন দিলে ওগুলো দেখে বাইপাস করা যায়, মানে হার্ডওয়্যার প্রোটেকশন দেখা লাগবে, দেখি। আচ্ছা, টুলস আছে, বাট হার্ডওয়্যার প্রোটেকশনের জন্য প্রবলেম হতেছে। দেখতে হবে দেখতে হবে। তো এইটা গেল, এই ছিল হচ্ছে আমাদের একটা প্রবলেম। আমরা আরেক টাইপের যে প্রবলেমটা আসে, যেটা আমি প্রবলেম দিয়েছিলাম ফ্ল্যাগ হান্টে, এটা হচ্ছে ডিস মডিউল নামে একটা ফাংশন আছে, পাইথন ডিস মডিউল। এটা হচ্ছে পাইথনের ডিসঅ্যাসেম্বলার। আমাদের যেমন সি প্রোগ্রাম যে আমরা অ্যাসেম্বলিতে দেখি, যেমন পাইথনের আবার পাইথনে বাইট কোড আছে, বাইট কোডে কনভার্ট করা যায়। তো ওইটা কি করে, এই ডিসঅ্যাসেম্বলার বা ডিস মডিউল দিয়ে আমরা সেটা দেখতে পারি যে অ্যাকচুয়ালি ওই লাইনের জন্য বা এই কোডটার জন্য আমাদের পাইথন কোডটা কিরকম হবে দেখতে, মানে অ্যাকচুয়ালি ডিসঅ্যাসেম্বলিতে কিরকম হবে। তো এটা নর্মাল অ্যাসেম্বলির মতো হবে না, ওটা ওদের ওইটাকে বলে বাইট কোড। এখন অ্যাসেম্বলি বলা যাবে না, এটা হচ্ছে বাইট কোড। তো আমরা এই যেরকম একটা ফাংশন ক্রিয়েট করে ওই ফাংশনের আউটপুট এভাবে যেতে পারি, ঠিক আছে। এই টাইপের প্রবলেম খুব কম আসে, রেয়ার ছিল, এই জন্য আমি এখানটা একটা দিছিলাম, খুবই সহজ চ্যালেঞ্জ। জাস্ট কি বলছে, রাইট শিফট করছি আর 4 দিয়ে গুণ করে দিছি, এরকম করে একটা লুপ দিয়া জাস্ট ওই ফাংশনটাকে এরকম ডিস মডিউলে দিয়ে দিছিলাম। তো এটা জাস্ট আপনারা এরকম গুগল করে বের করা লাগবে যে কিওয়ার্ডের কাজ কি, যে লোড ফার্স্ট মানে কি, কলের মানে কি, রিটার্ন ভ্যালু মানে কি, এটুকু ছিল কাজ। তো করে জাস্ট নিজের একটা লাইন লিখলে, কোড লিখলে সলভ। তো ওইটা আপনারা আরেকবার ট্রাই করবেন। আর ডিস মডেলের কাজটা আরেকবার একটু দেখাই। ইম্পোর্ট ডিস লিখলে ডিস মডেল আইসা বললো, তারপর হচ্ছে ডিস যে কোনো ফাংশন এভাবে আগে থেকে লেখা, আপনি ফাংশনের নাম দিলে হয়, বা আমরা ভিতরে চাইলে পুরোপুরি লিখতে পারি। ডিস ফাংশন ইউজ করবো, প্রিন্ট দেখি যে প্রিন্ট 2+2 2 আর 3 যোগ করে 5 হলো। তো কনস্ট্যান্ট টাইপের ডাটা যদি মুভ করতে হয় তো লোড কনস্ট্যান্ট ইউজ করে। আবার এটা যদি কোনো ভেরিয়েবলে রেখা করতাম তাহলে আবার ভেরিয়েবল স্টোর করতে অনেক হ্যান্ডেল ভেজাল আছে। যেরকম প্রত্যেকটার কিওয়ার্ড আছে এক একটা, ঠিক আছে। তো তার যে কিওয়ার্ডের নাম জানবেন না, সেই কিওয়ার্ডটা গুগলে সার্চ দিলেই সুন্দর আইসা পড়ছে। অ্যাকচুয়ালি এই পেজের ভিতরে সব আছে, সবকিছু। এই পেজে প্রত্যেকটা কিওয়ার্ডের কাজটাও আছে। আপনি যদি মনে করেন আমি খুঁজতেছি যে কল ফাংশনের কাজ কি, এখানে গিয়া কন্ট্রোল এফ কল ফাংশন, এই যে কল ফাংশনের ডিটেইলস গুলো দেওয়া আছে, কল ফাংশন কি করে না করে সেটা দেওয়া আছে। এগুলো অত ইম্পর্টেন্ট না, তেমন আসে না, ঠিক আছে। মেইন যে সমস্যাটা হয় যে আমাদের এই পার্সনের কারণে অনেক সময় ডিক্রিপ্ট হয়, এটা রিকম্পাইল করা যায় না ঠিক মতো। এটাই হচ্ছে এই টাইপের প্রবলেমের মেইন এই যে সমস্যাটা হয়, ঠিক আছে।